কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ আছে এবং এই ম্যাচের প্লেইং 11 কি হবে এবং পিচ রিপোর্ট কি হবে, কোন মাঠে খেলা হবে এবং কোন দল বেশি শক্তিশালী এই দুটো দলের মধ্যে সব কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ারও করে দেবেন। তো চলো ভিডিওটাকে শুরু করি। সবের প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি এই দুটো দলের মধ্যে কটা ম্যাচ হয়েছে এবং কে কয়টা ম্যাচ জিতেছে এখন পর্যন্ত আইপিএলে। গুজরাট টাইটান্স আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এখন পর্যন্ত 4টা ম্যাচই খেলা হয়েছে, কেননা গুজরাট টাইটান্স 2022 সালে এসেছিল এবং তারা এখন পর্যন্ত মাত্র 4 বছরই খেলা চলছে তাদের। তো 2022 সালে যেহেতু এসছে, এই দুটো দলের মধ্যে 4টা ম্যাচ খেলা হয়েছে এবং 4টার মধ্যে গুজরাট টাইটান্স জিতেছে 2টো ম্যাচ এবং কলকাতা জিতেছে 1টা ম্যাচ এবং 1টা ম্যাচ নো রেজাল্ট, মানে বৃষ্টির জন্য খেলা হয়নি। তো দুটো দল 4টা ম্যাচ খেলেছে এবং 4টার মধ্যে কলকাতা জিতেছে মাত্র 1টা ম্যাচ এবং হেরেছে 2টো ম্যাচ এবং গুজরাট টাইটান্স 2টো জিতেছে, 1টা হেরেছে এবং 1টা নো রেজাল্ট। তো এই 4টা ম্যাচের মধ্যে গুজরাট টাইটান্স কিন্তু ভাই একটু এগিয়ে আছে এখানে। এই দুটো দল পয়েন্টস টেবলে কত নম্বরে আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। গুজরাট টাইটান্স 6টা ম্যাচ খেলেছে, 4টা জিতেছে এবং 2টো হেরেছে এবং 8 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বরে আছে পয়েন্টস টেবলে। এবং কলকাতা নাইট রাইডার্স 7টা ম্যাচ খেলেছে, 3টে জিতেছে এবং 4টা হেরেছে এবং 6 পয়েন্ট নিয়ে তারা 6 নম্বরে আছে পয়েন্টস টেবলে কলকাতা নাইট রাইডার্স। এবার তোমাদেরকে বলে দিচ্ছি কোন মাঠে খেলাটা হবে। কলকাতার ইডেন গার্ডেনে এই খেলাটি হবে 21 তারিখে। 21 তারিখ 7:30টার সময় এই ম্যাচটা শুরু হবে এবং কলকাতার ইডেন গার্ডেনে এই খেলাটা হবে। কলকাতার ইডেন গার্ডেনের পিচ রিপোর্ট যদি তোমাদেরকে বলি, তো লাস্ট দুটো ম্যাচ যে হয়েছে ইডেন গার্ডেনে, একটা হয়েছিল হায়দ্রাবাদের বিপক্ষে, একটা হয়েছিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। এই দুটো ম্যাচ কিন্তু ভাই ডিফারেন্ট হয়েছিল। লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচটাতে ভাই হাই স্কোরিং স্কোর হয়েছিল এবং 239 রান টার্গেট দিয়েছিল কলকাতাকে লখনৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাটিং করে। কলকাতা আর হায়দ্রাবাদের ম্যাচ হয়েছিল এবং কলকাতা প্রথমে ব্যাটিং করে 200 রান করেছিল এবং হায়দ্রাবাদ 120 রানে অল আউট হয়ে গেছিল এবং সেই পিচটা কিন্তু ভাই অনেক স্লো ছিল এবং কলকাতা নাইট রাইডার্স অসাধারণ ব্যাটিং করেছিল হায়দ্রাবাদের বিপক্ষে, তাই জন্যই তারা 200 রানে পৌঁছতে পেরেছিল। তো ওই দুটো ম্যাচ দুটো ডিফারেন্ট পিচে কিন্তু খেলা হয়েছিল। তো কলকাতা আর গুজরাটের মধ্যে এই ম্যাচটা ভাই আমার মনে হয় ব্যাটিং পিচই খেলা হতে পারে, কেননা কলকাতার ইডেন গার্ডেনের পিচ সব দিনই বেশিরভাগই ব্যাটিং পিচ থাকে। আধ একটা ম্যাচে এরকম হয়ে যায় কি ভাই স্পিনারদের হেল্প হয়। তো আমার মনে হয় ফ্ল্যাট পিচই খেলা হবে, ব্যাটিং পিচই খেলা হবে এবং গুজরাট টাইটান্স আর কলকাতার মধ্যে একটা ভালো উইকেট দেখতে পাওয়া যাবে এবং 200+ রান হতে পারে এখানে। গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে আমি বলতে পারবো না কি ভাই ব্যাটিং পিচই থাকবে, স্পিনারদের হেল্প হতেও পারে সেখানে। তো তোমাদেরকে আমি একটা নিজের ওপিনিয়ন দিয়ে বললাম কি ভাই একটা ব্যাটিং উইকেট হতে পারে, কেননা সব দিনই সেখানে ব্যাটিং উইকেট বেশি থাকে। তো তাই জন্যই তোমাদেরকে বললাম যারা প্রথমে ব্যাটিং করবে তারা ভাই 200-র উপরে রান করতে পারে প্রথমে ব্যাটিং করে। যারা রান চেস করবে তাদেরকেও ভাই 200+ রান চেস করতে হতে পারে। তো আমার মনে হয় ব্যাটিং পিচই হবে কলকাতার ইডেন গার্ডেনে গুজরাট আর কলকাতার মধ্যে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতার প্লেইং 11। কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাবের বিপক্ষে 112 রান চেস করতে পারেনি এবং তারা অল আউট হয়ে গেছিল মাত্র 95 রানে এবং সেখান থেকেই অনেক বড় বড় প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতার দলের উপরে, কেননা কলকাতার ম্যানেজমেন্ট যে প্লেয়ারগুলোকে প্লেইং 11-এ খেলাচ্ছে সেই প্লেয়ারগুলো ভাই লাগাতার ফেল হচ্ছে। 1 নম্বর হচ্ছে কুইন্টন ডিকক, লাগাতার ফেল হচ্ছে। 7টা ম্যাচ সে খেললো, 1টাতে সে স্কোর করেছে এবং বাকি 6টা ইনিংস তার ফেল হয়েছে। এবং ভেঙ্কটেশ আইয়ার মাত্র 2টো ইনিংস খেলেছেন, একটা 60 রান করেছিল এবং একটাতে 45 রান করেছিল। 7টা ম্যাচের মধ্যে ভেঙ্কটেশ আইয়ার 2টো ম্যাচে রান করেছে এবং বাকি ইনিংস ফেল হয়েছে। এবং আন্দ্রে রাসেল এখন পর্যন্ত কলকাতাকে একটাও ম্যাচ জেতাতে পারেনি এবং এখন পর্যন্ত আন্দ্রে রাসেলের ব্যাট একদম খামোশ আছে, তার ব্যাট ভাই চলছে না। তো আন্দ্রে রাসেলের ওপরেও ভাই অনেক প্রশ্ন উঠছে এবং ভেঙ্কটেশ আইয়ারের উপরে প্রশ্ন উঠছে, কুইন্টন ডিককের উপরে প্রশ্ন উঠছে এবং কয়েকটা প্লেয়ার আছে কি এদেরকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে এবং আলোচনা হচ্ছে কি এদেরকে ভাই বসানো উচিত। মনীষ পান্ডে বসে আছে, রহমান পাওয়াল বসে আছে এবং রেহমানুল্লাহ গুরবাজ বসে আছে, এদেরকে ভাই খেলানো উচিত, সবাই বলা বলি করছে। তো আমি তোমাদেরকে আমার ওপিনিয়নটা বলে দিচ্ছি। আমার মনে হয় রেহমানুল্লাহ গুরবাজকে খেলানো উচিত, সুনীল নারায়ণের সাথে ওপেন করা উচিত এবং 3 নম্বরে আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন এবং অঙ্কিশ রঘুবংশী 4 নম্বরে, 5 নম্বরে হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। আমি ভেঙ্কটেশ আইয়ারকে এখন বাদ দিতে চাইছি না, কেননা ভেঙ্কটেশ আইয়ারকে অনেক টাকা দিয়ে কলকাতা কিনে নিয়েছে, কিন্তু অতটাও খারাপ পারফরমেন্স ভেঙ্কটেশ আইয়ার এখন পর্যন্ত করেনি। 7টা ম্যাচ খেলা হয়েছে এখন পর্যন্ত এবং 2টোতেই সে স্কোর করেছে এবং বাকি ইনিংস তার ফেল হয়েছে এবং তার উপরে ভাই ভরসা থাকবে এখনো কলকাতা দলের। তো ভেঙ্কটেশ আইয়ার খেলবে 5 নম্বরে, 6 নম্বরে খেলবে রিঙ্কু সিং, 7 নম্বরে খেলবে আন্দ্রে রাসেল। আরো 2-1টা ম্যাচ আমার মনে হয় কলকাতা দল তাকে সুযোগ দেবে এবং আন্দ্রে রাসেলকে খেলাবে। রহমান পাওয়ালকে এখনো অপেক্ষা করতে হবে ম্যাচ খেলার জন্য। তো আন্দ্রে রাসেলকে ভাই জিম্মেদারি নিয়ে খেলতে হবে এবং যে অপরচুনিটিগুলো আসছে সেই অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে হবে এবং ভালো ক্রিকেট খেলে কলকাতাকে ভাই ম্যাচ জেতাতে হবে। এই কাজটা আন্দ্রে রাসেলকে করতে হবে। এইভাবে যদি চলতে থাকে তো কিন্তু হবে না। তো আমার মনে হয় কলকাতা আরো 2-1টা ম্যাচ আন্দ্রে রাসেলকে দিতে পারে এবং খেলাতে
হারাতে পারে। এখনো ওয়েট করতে হবে রহমান পলকে ম্যাচ খেলার জন্য। তো 7 নম্বরে খেলবে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং। মঈন আলীকে ভাই আমি খেলাতে চাচ্ছি ইডেন গার্ডেনের মাঠে। পিচ যেরকমই হোক না কেন, স্পিন হোক বা পেস হোক, মঈন আলীকে ভাই দলে রাখতে হবে, কেননা মঈন আলী আমাদের জন্য একটা লাকি প্লেয়ার। মঈন আলী যখন যখন কলকাতা দল থেকে খেলেছে তখন তখন কলকাতা ম্যাচ জিতেছে। মঈন আলী 3টে ম্যাচ খেলেছে, 3টেই কলকাতা জিতে গেছে। 4টা ম্যাচ মঈন আলী খেলেনি, 4টাই কলকাতা হেরে গেছে। তো আমার মনে হয় মঈন আলীকে প্রত্যেকটা ম্যাচ খেলানো উচিত এবং পিচটা ভাই ভুলে যেতে হবে কি ভাই পিচ দেখে আমরা মঈন আলীকে সিলেক্ট করবো। এই ভাবনা চিন্তাটা কলকাতা দলকে মাথায় রাখতে হবে এবং ভাবতে হবে কি পিচ যেরকমই হোক না কেন আমরা মঈন আলীকে খেলাবো। 10 নম্বরে হচ্ছে হর্ষিত রানা, 11 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে ভাইবা বরোরা। এটাই প্লেইং 11 থাকবে কলকাতা দলের গুজরাট টাইটান্সের সাথে। এবং তো অবশ্যই গুজরাট টাইটান্স যেহেতু পয়েন্টস টেবলে আগে আছে, তারা 6টা ম্যাচ খেলেছে, 2টো হেরেছে, 4টা জিতেছে, তো অবশ্যই তারা এখানে ফেভারিট থাকবে কলকাতার আগা দিকে। কলকাতা যেহেতু ম্যাচ জিততে পারেনি বেশি, মাত্র 3টাই ম্যাচ জিতেছে, 4টা ম্যাচ হেরে গিয়েছে। তো কলকাতা এবং গুজরাট টাইটান্সের মধ্যে শক্তিশালী দল আমার মনে হচ্ছে গুজরাট টাইটান্স। এখন দুটো দলের ফর্ম অনুযায়ী, দুটো দলের ফর্ম যদি তোমরা দেখো, অবশ্যই গুজরাট টাইটান্স কিন্তু ফেভারিট থাকবে কলকাতার চেয়ে। কলকাতা দল ভালো ক্রিকেট খেলতে পারছে না, 112 রান তারা চেস করতে পারেনি পাঞ্জাব কিংসের থেকে। তো তাই জন্যই আমি মনে করি কি কলকাতার থেকে গুজরাট টাইটান্স বেশি শক্তিশালী এখন পর্যন্ত কাগজ কলমে। এবং মাঠের মধ্যে এই দুটো দল কে ভালো পারফরমেন্স করবে কেউ বলতে পারবে না ভাই। তো দুটো দলের ফর্ম অনুযায়ী আমি বলছি গুজরাট টাইটান্স কলকাতার থেকে একটু এগিয়ে থাকবে। কলকাতা দল আমার মনে হয় 45 100-র মধ্যে এবং গুজরাট টাইটান্স 100-র মধ্যে 55, কেননা শুভমান গিল ভালো ফর্মে আছে, তারপর সাই সুদর্শন ভালো ফর্মে আছে, তারপর তাদের বলার অসাধারণ কাজ করছে গুজরাট টাইটান্সের। মোহাম্মদ সিরাজ সবাই ভালো বল করছে, রাশিদ খান আছে, সাই কিশোর আছে, সবাই ভালো করছে, প্রসিদ্ধ কৃষ্ণা আছে, অসাধারণ বল করছে তারা। বোলিং লাইন আপ অসাধারণ লাগছে গুজরাট টাইটান্সের এবং ব্যাটিংও অসাধারণ কাজ করছে গুজরাট টাইটান্সের। ওই জন্যই আমি মনে করি কি গুজরাট টাইটান্স ভাই কলকাতার চেয়ে শক্তিশালী বেশি মনে হচ্ছে এবং কলকাতা থেকে এগিয়ে আছে তারা। কলকাতা দল খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারেনি আইপিএল 2025 সালে এবং গুজরাট টাইটান্স এখন পর্যন্ত অসাধারণ ক্রিকেট খেলেছে। তো তাই জন্য আমি মনে করি গুজরাট টাইটান্স একটু এগিয়ে আছে কলকাতার থেকে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইনফরমেশন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।